আজকের যে ক্লাসটি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমরা বেসিক সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব একবারে সি প্রোগ্রামিং এর বেসিক থেকে এর পাশাপাশি আজকের ক্লাসে আমরা এর আগে যেই 13টি অঙ্কের অ্যালগরিদম ফ্লোচার্ট করছি তার সি প্রোগ্রামিং গুলা করব। দেখো ক্লাসটা কিছুটা বড় হলো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কারণ যেহেতু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সি প্রোগ্রামিং এর যেই বেসিকটা এই বেসিকটা বুঝি না। আগে থেকে আমি তোমাদেরকে বলে রাখি আমরা যখন যে কোনো একটা সি প্রোগ্রামিং করি তখন প্রথমত এই যে বক্সটা আছে এটা ফিক্সড হ্যাশ ইনক্লুড মেইন ইজ সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি তোমাদেরকে একটু বলি হ্যাশ ইনক্লুডটা আমাদের প্রয়োজন মতে এটা বাড়ানোও যায় এটা কমানোও যায়। এখন দেখো এখানে দুইটা জায়গা ফাঁকা আছে, দেখো একটা হলো এই উপরের এই জায়গাটা আর একটা এটা এই জায়গাটায় বসে হলো আমাদের হেডার ফাইল দেখো, আর এই যে নিচের যে জায়গাটা এই জায়গাটাই হলো আমাদের ডেটা টাইপ বসে অন্যান্য বিভিন্ন জিনিস বসে তার ভিতর আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বসে যার নাম হলো লাইব্রেরি ফাংশন। এখন আমাদেরকে এই হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশন এবং শেষে আরেকটা টপিকস আছে ডেটা টাইপ, এই তিনটা জিনিস ক্লিয়ার হইতে হবে। তো আমি প্রথমত আমি বলতেছিলাম ভিতরে সবসময় লাইব্রেরি ফাংশন বসবে, লাইব্রেরি ফাংশন তো বসবেই, তার পাশে ডেটা টাইপ বসবে, চলক বসবে, ঠিক আছে, এরকম বিভিন্ন ফাংশন বসবে। এখন একটু দেখো তার ভিতর আমরা লাইব্রেরি ফাংশনটা এবং হেডার ফাইল নিয়ে কি করব আলোচনা করব। আসলে হেডার ফাইল জিনিসটা কি আর লাইব্রেরি ফাংশন জিনিসটা কি, দেখো আমরা যে কোনো একটা প্রোগ্রাম যখন শুরু করি ওই প্রোগ্রামে আমাদের প্রোগ্রামটা সম্পাদন করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট লাইব্রেরি ফাংশন লাগে, কিন্তু আমরা ওই লাইব্রেরি ফাংশনগুলা যদি ব্যবহার করতে চাই ওই লাইব্রেরি ফাংশনগুলার হেডার ফাইল থাকে, মানে লাইব্রেরি ফাংশনগুলার হেডার ফাইল থাকে। ওই তুমি যদি মনে করো একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতেছো যার হেডার ফাইল হলো studio.h, তাহলে তোমাকে এই যে উপরের জায়গাটায় studio.h টাকে ব্যবহার করতে হবে। মানে বিষয়টা যদি আমরা এইভাবে বলি, আমার বাবা যদি এই পৃথিবীতে না আসতো তাহলে আমার এই পৃথিবীতে আসা কোনোভাবে সম্ভব না। এখানে হলো আমার বাবা থাকবে উপরে আমি থাকবো নিচে, ঠিক একইভাবে আমাদের যেই হেডার ফাইল, ঠিক আছে, এটা যদি তুমি ব্যবহার করো তার যে লাইব্রেরি ফাংশন গুলো আছে, একটা হেডার ফাইল যখন ব্যবহার করবা উপরে ওই লাইব্রেরি ফাংশন গুলা তোমার এই সেকেন্ড ব্র্যাকেট বন্ধনীর ভিতর তুমি অনায়াসে ব্যবহার করতে পারবা। কিন্তু তুমি উপরে একটা হেডার ফাইল বলো নাই কিন্তু তার লাইব্রেরি ফাংশন ভিতরে ব্যবহার করতে পারবা না। এই যে দেখো বিভিন্ন লাইব্রেরি ফাংশন, এই যেরকম studio.h তুমি যদি এই হেডার ফাইলটা ব্যবহার করো, মনে রাখবো আমরা হেডার ফাইল চিনবো কিভাবে, কোনো একটা লেখার শেষে যখন .h থাকবে, কি থাকবে .h, এই .h হলো আমাদের হেডার ফাইলকে নির্দেশ করে, ঠিক আছে। এখন দেখো বিভিন্ন হেডার ফাইল যেরকম studio.h, scanf, printf, gets, puts, getchar, putchar, তারপরে mat.h, square root, sin, power, sin, cos, tan, ran, এরপরে দেখো conio.h, classers, gas, string.h, এরকম বিভিন্ন ধরনের আমাদের কি আছে হেডার ফাইল আছে এবং তাদের লাইব্রেরি ফাংশন আছে। যেরকম দেখো আমরা যে কোনো একটা অঙ্ক ইনপুট নিই, তো ইনপুট নিতে গেলে আমাদের অবশ্যই স্ক্যানএফ যেই আমাদের কি লাইব্রেরি ফাংশন এটা আমাদের বাধ্যতামূলক প্রয়োজন। তো আমি এই জায়গায় যখন স্ক্যানএফ লেখাটা লিখতে যাব এই জায়গায়, তখন এই আমাকে উপরে বাধ্যতামূলক ভাবে এই জায়গায় আমাকে তার হেডার ফাইল কি studio.h, এটাকে বাধ্যতামূলক আমাকে stdio.h ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে বলি তোমরা অনেক প্রোগ্রামে দেখবা যে এইখানে দুইটা হেডার ফাইল ব্যবহার করো, অনেক জায়গায় একটা ব্যবহার করে, এটা ফিক্স নাই, এটা তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো। তোমার এখান থেকে কয়টা হেডার ফাইল প্রয়োজন হচ্ছে তার উপর ভিত্তি করে তুমি এটা ব্যবহার করবা, বুঝতে পারছি। তাহলে এই হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশনের বেসিক কনসেপ্টটা বুঝছি। এখন সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যটা কি বুঝো, সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য তো বলছে দেখো সি ভাষায় হ্যাশ ইনক্লুড studio.h নামক অথবা বিভিন্ন হেডার ফাইল থাকে। সি ভাষায় মেইন ফাংশনটি অবশ্যই থাকতে হবে, মানে এখানে যে এই যে মেইন লেখাটা আছে এটা অবশ্যই থাকবে।
চলক ব্যবহারের পূর্বে তার ডেটা টাইপ অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা যখন একটা অঙ্ক সমাধান করব তখন ওই অঙ্কের চলক থাকবে, ঠিক আছে? তো ওই চলকগুলা মানে এই যে আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার সময় ইনপুট হিসাবে এ ও বি এর মান গ্রহণ করি, বলি না এই যে এ আর বি, এই দুইটা হলো চলক, দুইটা হলো চলক, ঠিক আছে? এগুলা কেমন হবে এই জিনিসটা, ডেটা মানে তথ্য, টাইপ মানে ধরন, ডেটা টাইপ মানে তথ্যের ধরন, এটা আমাদেরকে বলে দিতে হয়। আমরা নিচের এই স্লাইডটার পরে স্লাইডে আমরা ডেটা টাইপ নিয়ে বিস্তর আলোচনা করব, ঠিক আছে? এরপরে দেখো সম্পূর্ণ প্রোগ্রাম দুটি দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হবে। মানে আমরা যা কিছুই লিখি সবকিছু এই সেকেন্ড ব্র্যাকেট বন্ধনীর ভিতর লিখবো। প্রতিটি স্টেটমেন্ট শেষে সেমিকোলন দিতে হবে, মানে এটার ভিতরে একটা লাইন শেষ হলেই সেমিকোলন, মানে যা যা শেষ হবে সেমিকোলন দিয়ে দিব। এরপর সকল ফাংশন ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এখানে বুঝো এই যে স্ক্যানএফ, প্রিন্টএফ, এই জাতীয় যে লেখাগুলা এগুলো সবগুলো আমাকে ছোট হাতে দিতে হবে। কিন্তু আমি বলি আমরা বাইরে থেকে এখানে বলছি না চলক, চলক একটা অক্ষর এ লিখবো, এই এটা তুমি এখানে চাইলে ভিতরে বড় হাতে লিখতে পারবে, আবার চাইলে ছোট হাতে লিখতে পারবে, কিন্তু তুমি চাইলে স্ক্যানএফ লেখাটা বড় হাতে লিখতে পারবে না, ঠিক আছে? কারণ চলকটা তুমি বাইরে থেকে বসাচ্ছ, ওইটা লেখা যায়। তো আমাদের কথা হলো দেখো, যেহেতু আমাদেরকে এখানে একটা জিনিস নির্দিষ্টভাবে বলে দিছে সকল ফাংশন ছোট হাতের অক্ষরে লিখতে হবে, যার কারণে আমরা এবি গুলোও ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো। দেখো একটা জিনিস এবি বড় হাতে লিখতে গিয়ে একটা জায়গায় স্ক্যানএফটা বড় হাতে লিখে দিলে বা প্রিন্টএফটা লিখে দিলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, সব ছোট হাতে লিখবো, তাহলে আর ভুল হওয়ার তেমন সম্ভাবনা নাই, ঠিক আছে? তাহলে এরপর দেখো এই হেডার ফাইল কি বলে। হেডার ফাইল হলো মূলত .h রেস্ট্রিকশন যুক্ত ফাইল, যেখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশন ফ্লো টাইপ উল্লেখ থাকে, যেমন studio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝায়। লাইব্রেরি ফাংশন হলো এমন একটি ফাংশন যা ডেফিনেশন প্রোগ্রামকে লিখতে হয় না, যেগুলো বিশেষ কিছু কার্য সম্পাদনের জন্য সি ভাষায় কম্পাইলারে বিল্ট ইন থাকে। মানে এটা বিল্ট ইন মানে হলো সংযুক্ত, এটার ভিতর প্রোগ্রামের ভিতর এটা কি থাকে, সংযুক্ত থাকে। শুধু প্রয়োজনে সেগুলোকে তাদের নিজস্ব ফরম্যাট অনুযায়ী মেইন ফাংশন ব্যবহার করে কল করা যায়, যেমন স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটস ইত্যাদি হচ্ছে লাইব্রেরি ফাংশন। এক্ষেত্রে প্রতিটি লাইব্রেরি ফাংশনের নিজস্ব হেডার ফাইল বা প্রোগ্রামের শুরুতে লিখে দিতে হয়, বুঝতে পারছো? ওই শুরুতে তুমি যেটা ব্যবহার করবে তার থাকে। এখন আমি তোমাদেরকে একটু বলি, আমরা বুঝি বা না বুঝি যা ইচ্ছা হোক, এখানে আমি তোমাদেরকে বলি সি প্রোগ্রামিং এ আমরা আমাদের যে ম্যাথগুলো সমাধান করব, এই ম্যাথগুলায় ডিরেক্টলি এই জায়গাটায় stdio.h আর এই জায়গাটায় conio.h, এই যে দুইটা হেডার ফাইল, এই দুইটা হেডার ফাইল আমরা সব সময় ব্যবহার করব। তোমরা দরকার হলে সি প্রোগ্রামিং এ এই জায়গাটা বেসিকটা একবারে মুখস্থ করে ফেলবা, যে আমরা যে কোনো একটা প্রোগ্রামিং করতেছি মানে উপরে এটা রাখবো, শেষে এটা। আমি কিন্তু বলে রাখতেছি এই জায়গাটা পরিবর্তনশীল, বিভিন্নভাবে পরিবর্তন করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আমরা আমাদের যে অঙ্কগুলো আমরা এতটুকুর ভিতরে সমাধান করবো, ঠিক আছে? চাইলে অন্যান্য হেডার ফাইল আনবো, ঠিক আছে, কিন্তু এই দুইটা এক প্রকার আমাদের ম্যাক্সিমাম অঙ্ক এই দুইটা দিয়ে কি করা যাবে, সমাধান করা যাবে। আশা করি হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশনের ভিতর কোনো ঝামেলা নাই এবং সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যটা বুঝতে পারছো নাকি? এবার দেখো আমাদের এরপরে ডেটা টাইপ। দেখো ডেটা মানে তথ্য, ডেটা মানে কি, তথ্য, টাইপ মানে ধরন, ডেটা টাইপ মানে তথ্যের ধরন। দেখো ডেটার ধরনকে ডেটা টাইপ বলে, ডেটা ছাড়া প্রোগ্রাম অসম্ভব। এখন আমি তোমাদেরকে ডেটা টাইপ সম্পর্কে একটু বিস্তর ধারণা দিই, বিষয়টা বুঝে। আমরা কম্পিউটারে বা বিভিন্ন প্রোগ্রাম সমাধান করতে গেলে আমাদেরকে মনে করো সর্বপ্রথমই এই যে আমরা দেখো এই যে 12-13টা অঙ্ক করছি, এগুলোর অ্যালগরিদম ফ্লো চার্ট এমন ছিল, ঠিক না? এখানে দেখো ইনপুট কি, বি আর এইচ, এই দুটো আমার ইনপুট, ঠিক না? আর এইটা হলো আমার কি, আউটপুট, ঠিক না? একটা প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট বা এই প্রোগ্রাম যে আমরা ব্যবহার করতেছি তার ভিতর যে চলক যদি না বুঝো, ইংরেজি অক্ষর যেগুলো আছে এগুলোই চলক, সহজ কথায়, ঠিক আছে? যে চলকগুলা থাকবে ওই চলকগুলা কেমন হবে, দেখো ওই চলকগুলা এমন হইতে পারে তোমার জন্য, প্রথমত ওই চলকগুলা এমন হইতে পারে যে
চলকগুলা সবগুলা মনে করো লেখা। কেমন হইতে পারে? লেখা। লেখা দ্যাট মিন্স এ বি সি এরকম হইতে পারে। হইতে পারে এগুলা পূর্ণ সংখ্যা। কি হইতে পারে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে মনে করো 10 20 এই জাতীয়। হইতে পারে এটা ভগ্নাংশ। হইতে পারে কি ভগ্নাংশ, মানে 0.10 0.20। হইতে পারে এটা বড় ভগ্নাংশ। বড় ভগ্নাংশ, ঠিক আছে, 0.0000874 এরকম হইতে পারে। দেখো তো এই যে আমরা আগে একটা কথা এই জায়গায় আমাদের সবাই মনে রাখতে হবে, ওইটা হলো কি, এই যে আমরা এখানে দেখো যতগুলো সূত্র, এই যে 13টা অঙ্ক করছিলাম, 13টা অঙ্কের সূত্র এখানে দেওয়া আছে। কোন সূত্র কি সংখ্যা দিয়ে দেওয়া আছে যে আমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো এরিয়া ইজ ইকুয়াল টু 3.1416 r * r? তুমি কি এরকম ভাবে কোনটা মে এই যে তুমি যখন এখানে আর আর এরিয়া চলক ইংরেজি অক্ষরগুলো দেখবা, ঠিক আছে, এগুলো সবগুলো তো তোমার লেখা মনে হবে, কারণ সূত্র কখনো সংখ্যা দিয়ে দেওয়া সম্ভব না। তুমি কি এরকম দিতে পারবা দুটি সংখ্যার যোগফল ইকুয়াল টু 10 + 20? এটা সম্ভব, কারণ 10 + 20 এ শুধু এই দুইটা সংখ্যা যোগ করবে, এর বাইরে অন্যগুলা কিভাবে করবা? তার জন্য আমরা যোগ করারটা আমি কি বলি, দুটি সংখ্যার যোগফল ইকুয়াল টু a + b। তো এখানে a আর b কিন্তু সংখ্যা, এগুলো কিন্তু লেখা না, কথাটা বুঝো, ঠিক আছে? a আর b কিন্তু আমার কি সংখ্যা, এগুলো আমার লেখা না। এখন লেখা কোনগুলা? বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করো। অক্ষর দ্যাট মিন্স লেখা। এই যে দেখো, বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করো। ছোট হাতের অক্ষরকে এই যে স্মল লেটার ইকুয়াল টু ক্যাপিটাল লেটার প্লাস 32 CL আর SL, CL ইকুয়াল টু SL মাইনাস 32, এই যে দেখতেছো না, এগুলো হবে লেখা ফিক্স। কিন্তু এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এখানে এরিয়া ইকুয়াল টু 0.5 * b * h, এখানে ইনপুট bh, আউটপুট কি এরিয়া, ঠিক না? এখানে একটা জিনিস দেখো, কেউ যদি এটা না বুঝো সূত্র থেকে ইনপুট আউটপুট, এর আগের ক্লাসটা দেখে নিবা। এখন দেখো এখানে ইনপুট কি bh, আউটপুট কি এরিয়া, এগুলা কিন্তু আমার দেখে মনে হবে লেখা, কিন্তু আমাকে ভাবতে হবে আমি যে এই অঙ্কগুলা যখন করছি ছোটবেলায়, ঠিক আছে, এই অঙ্কগুলা আমি কি সংখ্যা দিয়ে করছি নাকি লেখা দিয়ে করছি? আমরা ni ni 9 যোগ t n 10 এরকম করছি নাকি সংখ্যা দিয়ে করছি? 9 যোগ 10 সংখ্যা দিয়ে করছি না? তার মানে এগুলো আমাকে সংখ্যা ভাবতে হবে। কি ভাবতে হবে? সংখ্যা। শুধু লেখা ভাবতে হবে কোনগুলা? বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষর, এছাড়া আরো অন্যান্য অঙ্ক আসলে আমি তোমাদেরকে বলে দিব। এখন একটু দেখো, এই যে 1 থেকে 11 পর্যন্ত এই যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই যে 1 থেকে 11 পর্যন্ত, এখানে একটু খেয়াল করলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। ওইটা হলো কি, দেখো এই যে 1 থেকে 11 পর্যন্ত এই সংখ্যাগুলায় আমাদের মনে করো সংখ্যা তো হবে, ঠিক না? এখন সংখ্যার কয়টা ভাগ? সংখ্যা যে হবে, সংখ্যা তো 3 রকম হচ্ছে। একটা হলো পূর্ণ সংখ্যা, মানে 10 20 30, এই যে অঙ্কটা করবা তুমি, এটা কি 10 20 30 জাতীয় অঙ্ক করবা নাকি ভগ্নাংশ 0.10 20 30 এই জাতীয় অঙ্ক করবা, নাকি মানে বড় বড় ভগ্নাংশের অঙ্ক করবা? তুমি কোন ধরনের অঙ্ক করতেছো? এখন একটা জিনিস বুঝো, তুমি যখন একটা প্রোগ্রাম করতেছো তখন তোমাকে বুঝতে হবে তুমি এমন একটা জিনিস বানাচ্ছ যেটা হলো ক্যালকুলেটর বা এরকম বিভিন্ন ডিভাইসের মতো তোমার এই প্রোগ্রামটা কি করবে। তুমি যখন দুটি সংখ্যার যোগফল করতেছো, তোমার ওই প্রোগ্রামটা পৃথিবীর সকল যে কোনো দুইটা সংখ্যা দিলেই ও কি করতে পারবে, যোগ করতে পারবে। এখন তুমি যখন প্রোগ্রামিংটা করতেছো, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে তুমি যে প্রোগ্রামিংটা করতেছো ওই প্রোগ্রামিংটা কি পূর্ণ সংখ্যার যোগ করবে নাকি ভগ্নাংশের যোগ করবে নাকি বড় ভগ্নাংশের যোগ করবে। আগে তো দুইটা ভাগ করে ফেলছো, লেখা সংখ্যা, কোনটা হবে? এরপরে সংখ্যার ভিতরে আবার কয়টা ভাগ? 3টা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আর লেখা। এখন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, আমরা ম্যাক্সিমাম সময় পূর্ণ সংখ্যা দিয়ে অঙ্কটা সমাধান করি। কি দিয়ে? পূর্ণ সংখ্যা দিয়ে। এই যে
কারণ ম্যাক্সিমাম দুটি সংখ্যার যোগফল নির্ণয় 10 যোগ 20 এই জাতীয় অঙ্ক এগুলো করে, ঠিক না? এখন এই অঙ্কগুলো কিন্তু আবার প্রত্যেকটাই ভগ্নাংশ আর দাবি রাখে, কারণ আমরা কি 0.20 যোগ 0.30 যোগ করি না, করি কিনা? ওইগুলো ভগ্নাংশ হওয়ারও আমাদের কি রাখে, দাবি রাখে, ঠিক আছে? এখন এখানে একটু বুঝো, পূর্ণ সংখ্যা গেল আর ভগ্নাংশ গেল। এখানে যেই জিনিসটা ওইটা হলো তোমার যখন বর্ণ মানে লেখা, বর্ণ মানে কি লেখা হচ্ছে, তখন তার জন্য অ্যাট্রিবিউটের নাম চার, তার জন্য অ্যাট্রিবিউটের নাম কি চার। এটা অনেক সময় আমাদের পরীক্ষা আসবে, 4 ডেটা টাইপ কত বিট, উত্তর কি 8 বিট, আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্ট সি, পার্সেন্ট কি সি, মনে থাকবে এটা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট সি। এরপরে হলো ইন্টিজার আইএনটি, ঠিক আছে? এটা পূর্ণ সংখ্যা, এটা কি এটা 16 বিট, এটা কত বিট 16 বিট, এটা পার্সেন্ট ডি, এটা কি পার্সেন্ট ডি। এরপরে ফ্লোট ভগ্নাংশ বা রিয়েল, এটা 32 বিট, এটা কত বিট এটা পার্সেন্ট এফ। আর ডাবল হলো বড় ভগ্নাংশ 64 বিট, আর এটা এল এফ, এটার অ্যাট্রিবিউট কি এল এফ, ঠিক আছে? এখন এখানে গিয়ে আমাদের কিছু জিনিস প্রোগ্রামে এই ডেটা টাইপ জিনিসটা কি করে মূলত, ঠিক না? এই যে ডেটা টাইপটা তুমি এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, আমি এবার একটু বলি, এই যে আমাদের 13টা অঙ্ক আছে না, এই 13টা অঙ্ক আমরা সবগুলাই চাইলে তুমি ইন্টিজার দিয়ে করতে পারবা, চাইলে তুমি ফ্লোট দিয়ে করতে পারবা, এটা তোমার ইচ্ছা। তো আমি একটু বলি, প্রথম কথা, যারা একটু বেশি বুঝো, ঠিক আছে, তাদের জন্য ফরম্যাট কি, তারা হলো যে সকল অঙ্কে এরকম পয়েন্ট দেখবা, কি দেখবা পয়েন্ট দেখবা, বা এই যে ভাগ হইলে ভগ্নাংশ হতে পারে, ভাগ হলে কি হইতে পারে ভগ্নাংশ হতে পারে, এই জাতীয় যে অঙ্কগুলা দেখবা, এগুলাতে তোমরা চাইলে ফ্লোট দিয়ে করবা, কি দিয়ে করবা ফ্লোট। আর যেসব অঙ্কে কোনো প্রকার ঝামেলা নাই ওইগুলা করবা ইন্টিজার দিয়ে, ওইগুলা কি দিয়ে করবা ইন্টিজার। যারা তুলনামূলক কম বুঝো, যারা তুলনামূলক কি বুঝো কম বুঝো, তারা এগুলো সবগুলাকে কি দিয়ে করবা ইন্টিজার, 1 থেকে 11 পর্যন্ত। 12 আর 13 কিন্তু কোনোভাবে ইন্টিজার দিয়ে হবে না, কারণ এখানে কথাটা কি বলছে অক্ষর, আর অক্ষর মানে কি আমাদের লেখা। ওই এই 12 এবং 13 কে আমার নির্দিষ্ট ভাবে কি দিয়ে করতে হবে চা। আমি আবারও বলে দিচ্ছি, এখানে যেগুলাতে তুমি দেখো যে অঙ্কের ভিতর কি আছে, কাটাকাটি আছে, পয়েন্ট আছে, ভাগ হইতে পারে, তো তার মানে এখানে ভগ্নাংশ আসতে পারে, ভগ্নাংশ আসতে পারলে তুমি এটা কি ব্যবহার করবা ফ্লোট, ঠিক আছে? আর এমনি নরমালি কি ব্যবহার করবা ইন্টিজার, কথাটা মনে থাকবে। আর যারা কম বুঝো, আমি আবারও বলতেছি, এখানে এই যে তুমি গড় নির্ণয় করলে, গড় কি স্বাভাবিক সংখ্যা আসে না, আসে কিনা? তুমি যদি মনে করো এই যে 34 যোগ 36 এর গড় নির্ণয় করো, ভাগ 2 কত আসবো 35, এই যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা না, আবার গড় করলে ভগ্নাংশ আসে না, আসতে তো পারে, ঠিক না? তো তার জন্য আমাদেরকে একটু কি এই ক্ষেত্রে তোমার ইচ্ছা, কিন্তু যারা তুলনামূলক কম বুঝো তারা কি দিয়ে করবা ইন্টিজার, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কি বুঝছি সবাই? আর এখানে আমরা দেখবা যে কোনো একটা অঙ্ক আমরা এরকম অ্যালগরিদম ফ্লোচার্ট যখন করব, তখন তার ইনপুট এবং তার ভিতরে যে আউটপুট, যে এগুলোর ভিতর যে চলকগুলা থাকবে, আমরা এগুলাকে সর্বপ্রথম এই প্রোগ্রামের শুরু বলতে এই জিনিসটা বোঝায়। মনে করো আমি দুটো সংখ্যার যোগফল নির্ণয় করতেছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এক্ষেত্রে আমার ইনপুট বি আর এইচ, আউটপুট এরিয়া না, তখন এটাকে আমরা যদি ইন্টিজার ধরি, কি ধরি, তখন এটাকে এভাবে লেখা হয় ইন্টিজার ইনপুট বি এইচ আউটপুট এরিয়া। আর যে কোন একটা অঙ্কের জন্য আমরা এটাকে পূর্ণ সংখ্যা ধরছি, ঠিক আছে? তুমি চাইলে এটাকে ফ্লোট ধরতে পারো, ফ্লোট ধরলে এভাবে লিখতে পারো ফ্লোট ইনপুট বি এইচ আউটপুট এরিয়া, এই জিনিসটা। এখন আবার চাইলে এগুলোকে আলাদা আলাদাও ধরা যায়, যে বলে ইনপুট বি এইচ হবে ইন্টিজার, এরিয়াটা হবে ফ্লোট, এভাবে ধরা যায়, আমরা তো ঝামেলায় যাব না। এখন এই জায়গাটা কি বুঝছি? এরকম প্রত্যেকটা অঙ্কের জন্য মনে করো দুটি সংখ্যার যোগফল নির্ণয় করবা, তুমি এটাকে ধরছো ইন্টিজার, তো ইন্টিজার ধরলে ইন্টিজার ইনপুট কি এবি, আউটপুট সাম,
এইভাবে আমাদের কি ইনপুট আউটপুট গুলাকে কি করে দেওয়া যায়, বলে দেওয়া যায়। ডেটা টাইপটা বুঝছো তো মোটামুটি নাকি? এখন দেখো এই ডেটা টাইপটা যদি আমরা বুঝি, দেখো যে কোনো একটা প্রোগ্রামে এখন আমরা শিখবো ডেটা টাইপটা বলে ওই প্রোগ্রামটা কিভাবে ইনপুট নেওয়া হয় এবং ওই প্রোগ্রামটা কিভাবে আউটপুট নেওয়া হয় ওই প্রোগ্রামের, এই যে জিনিসগুলো এগুলো আমরা শিখবো, ঠিক আছে? তো এখন একটু লক্ষ্য করো, মনে করো তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অথবা মনে করো তুমি এটা করতেছো বর্গের ক্ষেত্রফল নির্ণয়। এখানে ইনপুট হলো এ, আউটপুট হলো এরিয়া। আমরা এটাকে লিখি ইন্টিজার ইনপুট এ, আউটপুট এরিয়া। আমরা কোনো ঝামেলায় গেলাম না, ঠিক আছে? আবার মনে করো তুমি তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতেছো। কয়টি? তিনটি। কথা বুঝো তো, তিনটা সংখ্যার যোগফল সাম ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। ইনপুট তিনটা, আউটপুট কয়টা? একটা। তখন আমরা এটাকে লিখি ইন্টিজার ইনপুট a b c, আউটপুট কি? সাম। আমরা এখানে হলো, আমি তোমাদেরকে বলতেছি, আমরা এখানে শুধুমাত্র কি শিখতেছি? বেসিকটা শিখতেছি, ঠিক আছে? কয়েকটা অঙ্ক করলে এটাকে কিভাবে ইনপুট নিতাম, কিভাবে আউটপুট নিতাম, এই জিনিসটা শিখতেছি। এরপরে দেখো, মনে করো আমরা আরেকটা সূত্র নিই, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটাকে আমরা প্লট ধরি। কি ধরি? প্লট। তখন আমরা এটাকে ধরবো প্লট, ইনপুট কি? বি এইচ, আউটপুট কি? এরিয়া, ঠিক আছে? এরপরে মনে করো আমরা দুটি সংখ্যার বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর, SL = CL + 32। এখানে ইনপুট CL, আউটপুট কি? SL। তখন আমরা এটাকে লিখি, আমি এখানে 4, ইনপুট কি? CL, আউটপুট কি? SL। এরকম ভাবে যে কোন একটা অঙ্ক আমরা ধরে ধরে তাদের ডেটা টাইপ বলতে পারবো নাকি পারবো না? এখন দেখো এই ডেটা টাইপটা যদি বলতে পারে, আমি কিন্তু বলতেছি 1 থেকে 11 পর্যন্ত ইন্টিজার দিয়ে করিও, বেশি ঝামেলা যাওয়ার দরকার নাই, ঠিক আছে? কিন্তু আমরা এখন বুঝার টাইমে বুঝিনি। এখন দেখো আমাদের যে কোনো একটা অঙ্ক ইনপুট নেওয়া, কি নেওয়া? ইনপুট নেওয়া। ইনপুট নেওয়ার জন্য ফাংশন স্ক্যানএফ। এই স্ক্যানএফটা কিসের জন্য ব্যবহার হয়? ইনপুট। মনে থাকবে? এখন দেখো এই স্ক্যানএফ এর বেসিক স্ট্রাকচারটা হলো এমন, ঠিক আছে? এইখানে একটা ফাঁকা জায়গা আছে এবং এখানে একটা কি আছে? এখন এটা দিয়ে ইনপুটটা আমাদের কিভাবে নেওয়া হয়, এই যে এটা দিয়ে আমরা ইনপুট নিই না, এই যে ইনপুটটা, এই ইনপুটটা আমাদের কিভাবে নেওয়া হয়, ঠিক আছে? এটা যদি আমরা একটু বুঝি, দেখো এই স্ক্যানএফ, আমরা স্ক্যানএফ এর স্ট্রাকচারটা এখানে বসাই। দেখো এই স্ক্যানএফ এর স্ট্রাকচারটা আমরা এখানে বসাচ্ছি, লক্ষ্য করো। এই যে এটা না স্ক্যানএফ এর। এখন দেখো তুমি কাকে ইনপুট নিচ্ছ? একে না? এখানে ইনপুট কি? এ না? এই যে একে যে ইনপুট নিচ্ছ, দেখো এই জায়গাটা বুঝতে পারলে অঙ্ক আর বেশিক্ষণ লাগবে না। এখানে দেখো তুমি একে ইনপুট নিচ্ছ, একে কোন ডেটা টাইপ বলছো? ইন্টিজার বলছো না? ইন্টিজার বললে একটা জিনিস দেখো, তুমি যখন ইন্টিজার বলবা তার ফরম্যাট স্পেসিফায়ার হলো আমাদের %d, ঠিক আছে? যদি তুমি ফ্লোট বলো %f, ডাবল বললে LF, এটা কি হবে? LF। আর 4 হলে %c। এখন এখানে একটা কথা বুঝো, ইন্টিজার হলে %d না? %d কিনা? তখন এই যে আমাদের ইনভাইটেড কমার ভিতর %d বসাই দিবা, কারণ তুমি এটাকে কোন ডেটা টাইপ বলছো? ইন্টিজার। এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার এই বক্সটা, ঠিক আছে? যেহেতু ইন্টিজার, যদি তুমি ফ্লোট বলতা %f বসতো, 4 বললে %c বসতো, ডাবল বললে %lf বসতো। আমরা ডাবলটা ব্যবহারই করব না, বুঝাইতে পারছি? এরপরে দেখো এইটা না, এখন তুমি এখানে একটা ইনপুট নিচ্ছ, এটার জন্য %d কয়টা দিছো? একটা। যদি তুমি একের অধিক 3টা 4টা 5টা 10টা ব্যবহার করতা, তুমি যদি 10টা ব্যবহার করো %d 10টা বসবে। এখন আমরা একটা ব্যবহার করছি, %d কয়টা বসছে? একটা। তো এখন আমার ইনপুটটার নাম কি? না? আগে এন্ড চিহ্ন দিবা। আগে কোন চিহ্ন দিবা? এন্ড। এই এন্ড চিহ্নটা দিয়ে একটা ইনপুট নিচ্ছ, এখানে এ লিখে দিবা, হয়ে গেল ইনপুট। হয়ে গেছে কি ইনপুট? এ ইনপুট। এরপরে দেখো তুমি এ বি সি তিনটাকে ইনপুট নিচ্ছ, কয়টাকে? ডেটা টাইপ কি ধরছো? ইন্টিজার। ইন্টিজার হলে % কি? d না? তখন দেখো স্ক্যানএফ, এই
তিনটা ইনপুট না, পার্সেন্টই তিনটা বসবে। পার্সেন্টই কয়টা বসবে? তিনটা। এবার ইনপুট গুলোর নাম কি কি? এ বি সি না? মনে রাখবা আমরা এই যে পার্সেন্টই দিই, এটার মাঝখানে কোনো ব্র্যাকেট দেওয়া যায় না। ইনপুট কয়টা? তিনটা। এ বি সি না? তখন আমাকে এখানে লিখতে হবে এন্ড এ এন্ড বি এন্ড সি। ঠিক আছে, এখানে মনে রাখতে হয় প্রথম পার্সেন্টটা এ কে, দ্বিতীয় পার্সেন্টটা বি কে, তৃতীয় পার্সেন্টটা সি কে নির্দেশ করে। বুঝতে পারছি? এরপরে দেখো ফ্লোট বি এইচ আর কি এরিয়া না, তো এখানে ইনপুট কি? বি এইচ। ফ্লোট ধরছি না, তখন এখানে যদি ইনপুট নিতে যাই দেখো স্ক্যানার ফ্লোটের জন্য ডেটা টাইপ কি? পার্সেন্ট এফ, তখন এখানে বসবো পার্সেন্ট এফ। এখন আমি কয়টা নিচ্ছি? দুইটা না? বি আর এইচ দুইটা না, এখানে পার্সেন্ট এফ দুইটা বসবো। ইনপুট কি রে? বি আর এইচ, তখন এখানে এন্ড বি এন্ড এইচ। বুঝাইতে পারছি? এন্ড বি এন্ড এইচ মাথায় ঢুকতেছে আমাদের। এরপরে দেখো এখানে 4 আমার কি? সিএল। ইনপুট কি? সিএল। তো এটা যদি ইনপুট নি স্ক্যানআপ, 4 হলে পার্সেন্ট কি বসে? সি না? 4 হলে পার্সেন্ট কি বসে? সি। একটা ইনপুট, তাহলে পার্সেন্ট সি একটা। ঠিক আছে, ইনপুট কি? সিএল, তখন এখানে লিখবো এন্ড সি। তাহলে যে কোনো একটা অঙ্কের ইনপুট নেওয়ার যে জিনিসটা, ওই জিনিসটা কি আমরা পারবো? কিভাবে ইনপুট নেয় মাথায় ঢুকছে আমাদের? ইনপুট নেওয়াটা সোজা না? এখন দেখো তুমি যদি ইনপুট নেওয়াটা বুঝে যাও, আউটপুট নেওয়াটাও সেম টু সেম। এই প্রিন্টএফ এর মতো স্ট্রাকচার। তোমার যেটা আউটপুট যদি একটা হয় পার্সেন্ট ডি একটা বসবো, দুইটা হলে পার্সেন্ট ডি দুইটা বসবো, 4 হলে সি বসবো, ডাবল হলে এলএফ বসবো, ইন্টিজার হলে পার্সেন্ট ডি বসবে। ঠিক আছে, আর এই যে এখানে আমরা যেরকম ইনপুট গুলা বলি না, আর এটার সামনে এন্ড ব্যবহার করি, ওটার সামনে শুধুমাত্র এন্ড ব্যবহার করে না। ওটার সামনে কি ব্যবহার করে না? এন্ড। ওইখানে শুধু অক্ষরগুলা লিখে দেয়। কেমনটা একটু খেয়াল করি। আমাদের মনে করো আমরা এখানে তোমাদেরকে একটু দেখাই। এখন দেখো আমরা যদি কিনি আউটপুট, এবার হলো আউটপুট প্রকাশ করাটা। কি প্রকাশ করাটা? আউটপুট। তো এই যে আউটপুট প্রকাশ করাটা, এটা যদি একটু তোমরা বুঝো। এখন এখানে আমার আউটপুটটা কি? এরিয়া না? এরিয়াটা কোন ডেটা ধরছি? ইন্টিজার। ইন্টিজার হলো পার্সেন্ট কি? ডি। দেখো এটা প্রিন্টএফ, কারণ এই আউটপুট হলো এইটা প্রিন্টএফ। আউটপুট কোনটা? প্রিন্টএফ। এটার স্ট্রাকচার এমন প্রিন্টএফ, এই যে ইনভার্টেড কমা, এই যে এমন, ঠিক না? তো এখানে একটু দেখো ইনপুট কি? আউটপুটটা কি আমার? এরিয়া না? ইন্টিজার। ইন্টিজার হলো পার্সেন্ট কি? ডি। এখানে বসবো পার্সেন্ট ডি, আর এখানে শুধু এরিয়া লেখাটা বসে যাবে, কিন্তু কি বসবে না? কোনো এন্ড চিহ্ন বসবে না। মনে কর এখানে আমার দুইটা আউটপুট, একটা হলো সাম আর একটা হলো এভারেজ। আমি আমরা দিয়ে দিলাম দুইটা একসাথে। ঠিক আছে, এই যে এটা দুটোটা কি ইন্টিজার না? মানে আমরা এমনিতে বুঝার জন্য করতেছি জাস্ট। প্রিন্টএফ, তখন এই এখন দুইটা হলে পার্সেন্টই কয়টা বসবো? আউটপুট কি এভারেজ না? এভারেজ আর একটা কি? এই যে বলে দিব শেষ, কমা দিয়ে দিই, কিন্তু এন্ড চিহ্ন দিব না। এখানে আউটপুট এরিয়া না? এটা কি? ফ্লোট। তখন এই প্রিন্টএফ না সি, প্রিন্টএফ কি বসবে? পার্সেন্ট এফ। ফ্লোট হলে পার্সেন্ট কি? এফ এরিয়া। ঠিক আছে, এরপরে 4 হলে পার্সেন্ট কি? সি। তখন প্রিন্টএফ, এখানে আমার আউটপুট এস এল, পার্সেন্ট এফ, এখানে আমরা কি দিব? এস। তাহলে এই ইনপুট আউটপুট নেওয়াটা বুঝছি। ঠিক আছে, আর যে কোনো একটা অঙ্কের মূল্য তো শেষ বুঝাই হলো এই সেকেন্ড ব্র্যাকেটটা। কি বুঝায়? সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু আমাদের এত কিছু জানার দরকার নাই। ঠিক আছে, আমরা যেহেতু একবারে ছোট করেই শিখতেছি, যে কোনো একটা অঙ্ক যখন শেষ হবো, কি হবো? শেষ হবো,
এই শেষ করো কথাটা যখন আছে তখন গ্যাচ বা RETURN রিটার্ন 0 এই কথাটা লিখে দিব কিসের জন্য শেষ এটা কিন্তু শেষ করার জন্য আমি আবারও বলে রাখি শেষ করার জন্য সেকেন্ড ব্র্যাকেটটা এটা না এটা আমরা যে কোনো একটা অঙ্ক শেষ হলে দুইটা লেখার যে কোনো একটা এমনিতে কি করে দেব লিখে দিব তাহলে এই ইনপুট আউটপুট নেওয়াটা কি বুঝছি পার্সেন্টই হবে না স্যারের বেলা হ্যাঁ সরি এই স্যারের বেলা এখানে কি বলবো পার্সেন্ট সি আসলে আমি খেয়াল করিনি ঠিক আছে স্যারের বেলা পার্সেন্ট কি বসবে সি এই গ্যাচ বাকি রিটার্ন 0 কিসের জন্য লিখবো যে কোনো একটা অঙ্ক কি হলে শেষ হলে কথাটা বুঝছি এরপরে গিয়ে দেখো আমরা এখন অঙ্ক করি দেখো আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেওয়া আছে আমরা এখন সি প্রোগ্রামিং নির্ণয় করব কি নির্ণয় করব সি প্রোগ্রামিং এখন দেখো যে কোনো একটা অঙ্কের শুরু করার মানে হলো ওই অঙ্কের ডেটা টাইপ বলা কি বলা এখন দেখ এখানে ইনপুট কি বি এইচ আউটপুট কি এরিয়া আউটপুট কি এরিয়া আমরা এটাকে ইন্টিজার ধরবো কি ধরবো ইন্টিজার ইনপুট কি বি এইচ আউটপুট কি আমাদের এরিয়া এই জায়গাটা না বুঝলে বলো আমরা এটা ডেটা টাইপ ধরছি ইন্টিজার এই যে সূত্র দেখে বুঝছি এখন তুমি কিন্তু এটা চাইলে ফ্লোট ধরেও করতে পারবা আমি এই অঙ্কটা একটু পর ফ্লোট দিয়েও করে দিব ঠিক আছে এরপরে দেখো এই এখানে ইনপুট কি বিএস না ইনপুট নেওয়ার জন্য ফাংশন কি স্ক্যানএফ না তখন আমরা এটাকে লিখব স্ক্যানএফ পার্সেন্ট কি বসবে ইন্টিজার ধরলে পার্সেন্ট কি বসে ডি মনে আছে ইন্টিজার ধরলে পার্সেন্ট ডি এখানে দুইটা পার্সেন্ট ডি বসবে ইনপুট কি বিএস না এন্ড বি এন্ড এইচ কথাটা বুঝছি এই যে ইনপুট নেওয়ার লাইনটা কি আমাদের বোঝা গেছে প্রথম লাইন শুরু করা মানে তার ডেটা টাইপ বলে দেওয়া ঠিক আছে এরপর দ্বিতীয় লাইন ইনপুট নেওয়া স্ক্যানএফ ব্যবহার করছি বুঝছি এরপর সূত্র না মনে রাখবা সি প্রোগ্রামিং এ আমাদের সূত্রের জন্য যদি এর ভিতর এক্সট্রা কোনো পাওয়ার টাওয়ার এই জাতীয় কোনো ঝামেলা না থাকে তাহলে আমরা সূত্রটাকে डायरेक्टली বসাই দিতে পারি তখন আমরা এই সূত্রটাকে डायरेक्टली বসাই দেব এরিয়া ইকুয়াল টু 0.5 ইনটু বি ইনটু এইচ মনে থাকবে এরপরে আউটপুট আমাদের কি এরিয়া না আউটপুটটা আমার কি এরিয়া আউটপুটের জন্য ফাংশন কি printf মনে আছে কিনা তখন আমরা এখানে লিখব printf এখন এটাও কেও তো আমরা ইন্টিজার ধরছি না ইন্টিজার ধরলে পার্সেন্ট একটা বসবো আউটপুটটার নাম কি এরিয়া এখান থেকে এরিয়াটা লিখে দিই ঠিক আছে এরপর অঙ্ক শেষ হলে কি লিখি কারণ এই এরিয়াটাকে আমরা কি ধরছি ইন্টিজার ধরলে পার্সেন্ট কি বসে ডি বসে এরিয়া ধরলে ইন্টিজার ধরলে পার্সেন্ট কি বসে ডি বসে এখন আমরা এই যে জায়গাটা এই জায়গাটা কি ক্লিয়ার হইছে সবাই এই জায়গাটা ক্লিয়ার হইছে দেখো এটা আমরা কি ধরছি ইন্টিজার এবং আমি আবারও বলে রাখি 1 থেকে 11 পর্যন্ত আমরা সবগুলো ইন্টিজার দিয়েই করব ঠিক আছে কিন্তু তোমার যদি মন চায় ভাই আমি ইন্টিজার না ফ্লোট দিয়ে করব এটা ভগ্নাংশ আসতে পারে এটা একান্ত তোমার উপর তো যদি ওইটা মনে করো তখন কি করতে হবে জানো আমি একটু এডিট করে দেখাচ্ছি এখানে ইন্টিজার আছে না এখানে এই ইন্টিজারটা কেটে দিবা এখানে পার্সেন্ট ডি গুলা কাটা যাবে ঠিক আছে এখানে পার্সেন্ট ডি কাটা যাবে তখন অঙ্কটা কেমন হবে দেখো আমরা এই কালিটা নিই এখন একটু দেখো আমরা এখানে ইন্টিজারের জায়গায় মনে করো ধরলাম বিএইচ আর আউটপুট এরিয়া ফ্লোট হবে কি হবে ফ্লোট হলে ইনপুট বিএইচ আউটপুট কি এরিয়া এবার স্ক্যানএফ না ফ্লোট হলে পার্সেন্ট কি বসে এফ মনে আছে তখন এই জায়গাগুলায় পার্সেন্ট এফ বসবে বুঝাইতে পারছি এরপরে সূত্রটা বসবে আউটপুট কি আমাদের এরিয়াটা কি ফ্লোট না ফ্লোট হলে পার্সেন্ট কি বসে বুঝাইতে পারছি এই জায়গাগুলো শুধু চেঞ্জ এখন আমার একটা কথা ক্লিয়ার বুঝো সবগুলো ইন্টিজার দিয়ে করলে সব সময় পার্সেন্ট দিয়ে যাবা কোনো ঝামেলা হবে না শুধু বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষর ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষর এই অঙ্কগুলো যখন করব এগুলো ফিক্সড ভাবে কি ধরবো 4 ধরবো এটা কি বুঝছি এটা বুঝলে এরপরে আর এই উপরে এই জায়গাটা কিন্তু ফিক্স রাখবো মনে থাকবে
এরপরে দেখো আরেকটা, এই যে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরের রূপান্তর। অক্ষর কখনো সংখ্যা হয় না, অক্ষর অলওয়েজ লেখা। তো এটা হলে এটাকে আমাকে কি ধরতে হবে? ইন্টিজার। ইন্টিজার ধরা যাবে? এটা কি ধরতে হবে? 4। 4 ইনপুট কি? সিএল, আউটপুট কি? এস। এরপর ইনপুট দিতে হবে না? ইনপুট নাও, ইনপুট নেওয়ার জন্য ফাংশন কি? স্ক্যানএফ। তখন আমরা এখানে ব্যবহার করব স্ক্যানএফ। পার্সেন্ট কি বসবে? সি। তখন এখানে আমাদের ইনপুট কি? সিএল না? এই এন্ড সি বুঝাইতে পারছি? এরপর সূত্র না, সূত্রটা লিখে দিব, এসএল ইকুয়াল টু সিএল প্লাস 30। এরপর আউটপুট কি? এসএল না? প্রিন্টার। পার্সেন্ট কি বসবে? সি। এস। আমাদের অঙ্কটা শেষ না? শেষ হলে গ্যাস লিখে দিই। হ্যাঁ, রিটার্ন 0 লিখতে পারো। এখন দেখো এইভাবে আমাদের যে 13টা অঙ্ক, এই 13টা অঙ্ক কি করা সম্ভব হবে নাকি হবে না? হবে না? এই 13টা অঙ্ক তোমরা এই একই কৌশল ব্যবহার করে, ঠিক আছে, করতে পারবা। যেহেতু আজকের ক্লাসটা আমাদের মনে করো নরমালি এখানে অনেকগুলা টপিকস, ঠিক আছে, এবং সি প্রোগ্রামিং এর একবারে বেসিক ক্লাস, যার কারণে আমাদের আজকের ক্লাসটা অটোমেটিক কি করতে হয়েছে? বড় করতে হয়েছে। আসলে এটা বড় না করলে আমাদের হয় না, যেহেতু এটাতে অনেকগুলা জিনিস আছে। আশা করি এই ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝলে তোমার আর কি হবে না, সমস্যা হবে না। এখন এই বেসিকটা কি বুঝছি? আমি আবারও এই যে 13টা সূত্রগুলো একটু দেখাই দিই। এটা তো লেখা শেষ হয়েছে নাকি? এবার একটু দেখো আমাদের এই যে আমাদের কয়টা সূত্র? 13টা সূত্র। আর এর বাইরেও আসতে পারে, তুমি যে কোনো একটা সূত্রের কেন্দ্র করে এই 13টা সূত্রের এই 1 থেকে 11 পর্যন্ত এই সংখ্যাগুলো সবগুলো ইন্টিজার দিয়ে বাছাই করবা, এবং এই 12 এবং 13 কে কি ধরবা? 4 ধরবা। মনে থাকবে এই যে 13টা সূত্র, এই 13টা সূত্রের আমরা এর আগের ক্লাসে অ্যালগরিদম ফ্লোচার্ট করছি। এরপরে আজকে কি করলাম? সি প্রোগ্রামিং করলাম। সবাই ধন্যবাদ, ভালো থাকবা, টাটা।